আসসালামু আলাইকুম। শুরুতেই শিরোনাম। সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আলোচনা শুরু করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কাজ করার জন্য পুলিশে প্রস্তুতি গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে আলোচনা। নির্বাচন কমিশনকে রোহিঙ্গা তথ্য ভান্ডার সরবরাহ করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। সরকার ধর্মীয়, উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে, মন্তব্য তারেক রহমানের। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন পুনরায় শুরু করার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গাজা বিভক্তকারী নেতজারিম করিডরের পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। এবং এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ নিতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে আলোচনা শুরু হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আজ বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর সাথে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা সম্প্রতি মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সভায় কর্মকর্তারা তাদের সুবিধা অসুবিধা প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে গতকাল প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ সহ তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে দ্রুত কয়েকটি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো হল, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ ৭০% নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা, এছাড়া ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের কর্মকর্তাদের মোটরসাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। সভায় অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, কর্ম সম্পাদনের সাফল্যের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও তারা আলোচনা করেন। সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে যৌক্তিক এবং পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাস্তবসম্মত এবং স্থানীয় প্রয়োজন ভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এক প্রাক বাজেট সভায় এসব কথা বলেন। গণমাধ্যমে বিভিন্ন পরামর্শের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকার শিল্পকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়ার চেষ্টা করবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হওয়ার সুযোগগুলো কাজে লাগাতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতকাল রাজধানীর এফবিসিসিআইতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এই উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে অবশ্যই মাইক্রো লেভেলে কাজ করতে হবে। ঈদ ঘনিয়ে আসার প্রেক্ষাপটে লোকজন তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে এই ধর্মীয় উৎসব উদযাপনে ঘরে ফিরতে শুরু করছেন। বরাবরের মতো ঈদ উল ফিতর উপলক্ষে রেল ভ্রমণ হচ্ছে ঘরমুখো মানুষের
প্রথম পছন্দ। যাত্রী পরিষেবা, অনলাইন টিকিট, নিরাপত্তা এবং সময় সাশ্রয় সহ বিভিন্ন দিক বিবেচনা করে যাত্রী সাধারণ রেলপথ বেছে নেন। এদিকে বাংলাদেশ রেলওয়ে এবারের ঈদ ভ্রমণ নিরাপদ, আরামদায়ক ও উৎসব মুখর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধান দুটি রেল স্টেশন ঢাকা ও গাজীপুরের জয়দেবপুর স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী দেশের সকল আন্তনগর স্টেশনে নিরাপত্তা জোরদার করবে। রোহিঙ্গাদের ডেটাবেজ নির্বাচন কমিশনকে দিতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। এ বিষয়ে সংস্থাটির সাথে সরকারের চুক্তি হয়েছে। গতকাল সংস্থাটির সাথে আলোচনা শেষে একথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। তিনি বলেন, UNHCR এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গাদের শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন UNHCR এর হিসেব মতে 2017 সাল এবং এর আগে ও পরে নিজ দেশে নিপীড়িত হয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে 10 লাখেরও বেশি রোহিঙ্গা। এই পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। আর সেই সুযোগে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ছাড়াও রোহিঙ্গারা অবৈধভাবে NID ও পাসপোর্ট নেওয়ার চেষ্টা চালায়, ভোটার হওয়ার চেষ্টাও করেছে অনেকে। তাই রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক সহ ডাটাবেস ব্যবহার করতে চায় ইসি। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে UNHCR এর সাথে NID কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে শেয়ার করা সহ কয়েকটি বিষয়ে। বলছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। NIDর মহাপরিচালক ASM হুমায়ুন কবির বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে রোহিঙ্গাদের শনাক্ত করতে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডেটা খুবই সিকিউরলি আমরা মেনটেন করতে পারছি। তো ওরাও এটা জানবার পরে এখন মোডালিটিটা যখন ঠিক হলে তখন বোঝা যাবে যে আসলে ঠিক কিভাবে আমরা ব্যবহার করব। তবে এইটা আমরা মনে করছি যে এটা ব্যবহার করতে পারলে আমাদের সিস্টেম বা আমাদের এই ডেটা আরো বেশি অথেন্টিকেটেড হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের তথ্য ব্যবহার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়বে। গতকাল রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত এক ইফতারে অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের আয়োজিত ইফতারে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন, আইনজীবীরা মানুষের কল্যাণে কাজ করবেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করে।
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, ডাক্তার দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্তকারী কর্মকর্তারা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 7 দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডের আদেশ দেন। বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরকে 17 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ গতকাল এ রায় দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশই দেশবাসীর মূল আকাঙ্ক্ষা। গতকাল রাজধানী ইস্কাটনে লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে একথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশের, সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশন কাজ করছে, দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগোতে হবে। এদিকে বিএনপির ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরের যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল এই ঘোষণা দেওয়া হয়। সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া 75% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে বিমান টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম 1,90,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের নজরদারিতে টিকিটের দাম এখন 48,000 থেকে 50,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে 35,000 টাকা করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। বিবৃতিতে বলা হয়, গাজায় হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার এই নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার শামিল।